আসসালামু আলাইকুম। ইউরোপে রাশিয়া এবং ইউক্রেনের যে সংঘাতটি, এটি একটি বহুস্তর বিশিষ্ট সংঘাত। এটি একাধারে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। ২০২২ সালে ইউক্রেন যখন সর্বাত্মকভাবে আক্রান্ত হয় রাশিয়ার দ্বারা, এই ঘটনাটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত। এটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ইউক্রেন এবং রাশিয়া গভীর সম্পর্ক শেয়ার করে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইউক্রেন স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু স্বাধীনতা অর্জনের পরে ইইউ এবং ন্যাটো ঘনিষ্ঠ হওয়ার জন্য তারা অনেক কাঠখড় পুড়িয়েছে, যেটিতে স্বভাবতই বৃহত্তর এবং শক্তিশালী প্রতিবেশী হিসেবে রাশিয়ার নাখোশ হওয়ার কারণ ছিল। রাশিয়া ঐতিহাসিকভাবেই চেষ্টা করেছে ইউক্রেনকে বিভিন্নভাবে প্রভাবিত করার, প্রেসার প্রয়োগ করে হোক, আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণ থেকে নিবৃত করা থেকে হোক। কিন্তু আমরা দেখতে পেলাম ২০২২ সালে এই রাশিয়া সর্বাত্মক আক্রমণ শুরু করল। স্বাধীনতার পরে ইউক্রেন যে গণতন্ত্রমুখী হয়েছিল, গণতন্ত্রমুখী হয়ে পশ্চিমা বিশ্বের কাছাকাছি যাওয়ার তার যে প্রয়াস, এটিকে আমরা একটি বিশেষ কারণ হিসেবেই দেখতে পারি। ২০১৪ সালে ইউক্রেনের বিপ্লবের পর রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল। রাশিয়ার সমর্থনে বিচ্ছিন্নবাদীরা পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু করে। ২০০৪ সালের যে অরেঞ্জ বিপ্লব, সেটিতে পশ্চিমা বিশ্বের কাছাকাছি যাওয়া ছিল ইউক্রেনের একটি প্রধান উদ্দেশ্য। কিন্তু ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। ইউক্রেন বিপ্লবের পর রাশিয়া ক্রিমিয়ার দখল নেওয়ার সময় যুক্তি দিয়েছিল যে রাশিয়ান ভাষাভাষীদের উপরে ইউক্রেনের নির্যাতন চলছে এবং রাশিয়ার সমর্থনে কিছু বিচ্ছিন্নবাদী পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু করে। কিন্তু সবচেয়ে বড় টার্নটি কখন নেয়? যখন ২০২২ সাল। রাশিয়ার প্রাথমিক যুক্তি ছিল যে রাশিয়া ন্যাটোর যে সম্প্রসারণ নীতি, এটির ঘোর বিরোধী এবং রুশভাষী জনগণ যে নিপীড়িত নির্যাতিত হচ্ছে ইউক্রেনে, সেই কারণটি দেখিয়েই রাশিয়া আক্রমণ শুরু করেছিল ইউক্রেনের উপরে, যার ফলশ্রুতিতে বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এই আক্রমণটি বিশ্বজুড়ে নিন্দিত হয়, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক, আর্থিক ও মানবিক সাহায্য প্রদান করতে থাকে, যেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে টিকে থাকতে পারে। কিয়েভের দিক থেকে প্রথমে কিছুদিন রাশিয়ার আক্রমণ বেশ শক্ত সামর্থ্যভাবে প্রতিহত করা হয়, কিন্তু ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরের পতন খুব শীঘ্রই আমরা দেখতে পেয়েছি, যার ফলে মানবিক সংকট সৃষ্টি হয়েছে ইউক্রেনে। লক্ষ লক্ষ ইউক্রেনীয় তাদের দেশ ছেড়ে পালিয়েছে, অভ্যন্তরীণ অনেকে বাস্তুচ্যুত হয়েছে, হাজারো বেসামরিক মানুষ মৃত্যুবরণ করেছে, অবকাঠামোগত ধ্বংস হয়েছে অবর্ণনীয়। ধুলোয় প্রায় মিশে গেছে বড় বড় শহর, অর্থনীতি হয়েছে ধ্বংস। ইউক্রেনের অর্থনীতিতে বিপর্যয়, যা বৈশ্বিক বাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়েছে। রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার পরেও ভারত এবং চীনের সমর্থনে, এর পরবর্তীতে উত্তর কোরিয়ার সমর্থনে সে কিন্তু যুদ্ধটা চালিয়েই গেছে, কারণ এটি ছিল রাশিয়ার আত্মসম্মানের প্রশ্ন। আবার বিপরীতমুখী যেটি হয়েছে, যে ন্যাটো এবং ইউকের যে ঐক্য, সেটি সর্বকালের সবচেয়ে শক্তিশালী হয়েছে। এই যুদ্ধটির ভবিষ্যৎ কি? এই যুদ্ধটির যে ভবিষ্যৎ, সেটি আমরা দেখতে পাচ্ছি প্রায় ২ বছর ধরে চলছে এবং এটি আরও দীর্ঘমেয়াদী হতে পারে। আমরা গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলতে শুনেছি, তিনি আলাপ আলোচনা এবং কূটনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে যে ভূমি তিনি হারিয়েছেন, এই ভূমিগুলোর তিনি পুনরুদ্ধার চান। সুতরাং আমরা জেলেনস্কির কথার সুরেই বুঝতে পারি তিনি
একটি সমাধান বা শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোতে চাচ্ছেন। কিন্তু রাশিয়া কি তার দখল করা ভূমি এত সহজে ছেড়ে দেবে? আমার কিন্তু তা মনে হয় না। অথবা যুদ্ধ পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বড় বড় শক্তিগুলো যখন নিজেরা আক্রমণে যোগ দেবে, তখন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও গড়াতে পারে, কে জানে ভবিষ্যৎ। আবার রাশিয়াতে যে অর্থনৈতিক চাপ আছে, যে অসন্তোষ আছে, ক্রেমলিন কখন তার নীতি পরিবর্তন করে বা যুদ্ধকে দীর্ঘায়িত করা থেকে পেছনে হটে, সেটি এখন দেখবার বিষয়। আমরা যে বিষয়টি এই দুটি রাষ্ট্রের যুদ্ধাবস্থা এবং যুদ্ধ থেকে দেখতে পাই, বা আমরা যদি এটার উপসংহার টানি, তাহলে আমরা বলতে পারি যে অতিরিক্ত শক্তিশালী প্রতিবেশীর সাথে অপ্রয়োজনীয় সংঘাতে জড়ানো কখনোই বুদ্ধিমানের কাজ না। এটি চরম নির্বুদ্ধিতা। এই দিক থেকে বিচার করলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমি নির্বুদ্ধিতায় 10-এর মধ্যে 8 দেব। বিশেষ করে যখন জয়ের সম্ভাবনা একেবারেই ক্ষীণ, সেখানে সংঘাতে জড়ানো একটি অবশ্যই ব্যর্থ কৌশল। জ্ঞানী নেতৃত্ব সহযোগিতা বৃদ্ধিতে মনোযোগ দেয়, শান্তিপূর্ণ সমাধানে মনোযোগ দেয় এবং গুরুত্ব দেয় পারস্পরিক আলাপ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। বিশ্ব গত কয়েক বছরে যেই পরিমাণ যুদ্ধ বিগ্রহ দেখেছে, সমগ্র বিশ্বের অর্থনীতি যেভাবে নড়ে চড়ে উঠেছে, এর পরে আরো নতুন যুদ্ধ কি এই বিশ্ব নিতে পারবে? সেই প্রশ্নের জবাব আমরা সময়ের হাতে ছেড়ে দিচ্ছি। সময় আমাদের বলে দেবে যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। কিন্তু যেটি না বললেই নয়, যে পরাক্রমশালী এবং অতি শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো বোকামি যেটি জেলেনস্কি করেছেন, সেটি অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান করবেন বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। ধন্যবাদ।